নটরডেম কলেজ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সাথে আছি বরাবরের মতোই আমি জহিরুল ইসলাম, প্রভাষক ফিনান্স ব্যাংকিং ও বীমা, নটরডেম কলেজ ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতে আজকের পাঠ পরিকল্পনা ও শিক্ষণ ফল তোমরা জেনে নাও। আজকেও কিন্তু আমরা ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পত্রের যে দশম অধ্যায় রয়েছে অর্থাৎ বীমা সম্পর্কে মৌলিক ধারণা, প্রথম ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য থাকবে দ্বিতীয় ক্লাস। আর আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, প্রথমেই দেখো বীমা ব্যবসায়ের মূল নীতি নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন কোন মূল নীতির উপরে ভিত্তি করে বীমা ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছে বা বীমা ব্যবসায় চলছে। দ্বিতীয় যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখো বীমার প্রকারভেদ, অর্থাৎ বীমার যে ক্লাসিফিকেশন বা প্রকারভেদ রয়েছে এই বিষয়ে বিস্তারিত তোমরা এখান থেকে জানতে পারবে। সর্বশেষে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বীমার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে বা পারিবারিক জীবনে যে বীমার গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে এই বিষয়ে এখানে ব্যাপকভাবে আলোকপাত করব। এবারে আমরা বীমা ব্যবসায়ের মূল নীতি নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে বেসিক প্রিন্সিপালস বা গাইডলাইন্স বা নিয়ম নীতি অনুসারে বীমা ব্যবসায় পরিচালিত হয় সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই যে মূলনীতি রয়েছে, দেখো বীমাযোগ্য স্বার্থের নীতি। বীমাযোগ্য স্বার্থ বলতে কি বোঝানো হয়েছে? যে জীবন বা সম্পদের বীমা করা হবে সেটি ক্ষতিগ্রস্ত হলে বীমা গ্রহীতা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই বিষয়টি এখানে নিশ্চিত করতে হবে। আর এটি নিশ্চিত হওয়া মানেই হচ্ছে ওই জীবন বা সম্পদের উপরে বীমা গ্রহীতার বীমাযোগ্য স্বার্থ রয়েছে। যদি বীমাযোগ্য স্বার্থ না থাকে তাহলে কিন্তু ওই জীবন বা সম্পদের বীমা গ্রহীতা কখনোই বীমা কোম্পানির কাছে করতে পারবে না। দ্বিতীয় যে নীতিটি রয়েছে সেটি হলো সৎ বিশ্বাসের নীতি, অর্থাৎ বীমা গ্রহীতা এবং বীমা কোম্পানির ভেতরে এমন একটি সৎ বিশ্বাসের সম্পর্ক থাকবে যে বিশ্বাসের উপরে ভিত্তি করে দুটি পক্ষই যে কোনো তথ্য এক পক্ষ অন্য পক্ষের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবে, কেউ কোনো তথ্য এখানে লুকাবে না। তৃতীয় যে নীতিটি রয়েছে আর্থিক ক্ষতিপূরণের নীতি, অর্থাৎ এই যে জীবন বা সম্পদের বীমা করা হবে সেই জীবন বা সম্পদ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই যে বীমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে সেটি অবশ্যই আর্থিকভাবে ক্ষতিপূরণ প্রদান করবে। যদি আর্থিকভাবে ক্ষতিপূরণ প্রদান না করে তাহলে কিন্তু বীমার যে মূল উদ্দেশ্য রয়েছে সেটি ব্যাহত হবে। অর্থাৎ জীবন বা সম্পদের কোনো ক্ষতি হলে বীমা কোম্পানি অবশ্যই ক্ষতিপূরণ আর্থিকভাবে প্রদান করবে, এটিকেই বলা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের নীতি। অন্য যে নীতিটি রয়েছে সেটি হচ্ছে প্রত্যক্ষ কারণের নীতি, অর্থাৎ যদি জীবন এবং সম্পদের কোনো ক্ষতি হয় সেটি অবশ্যই প্রত্যক্ষ কোনো কারণেই ক্ষতি হতে হবে। প্রত্যক্ষ কারণে যদি ক্ষতি হয় তাহলেই কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে। কোনো পরোক্ষ কারণে জীবন এবং সম্পত্তির ক্ষতি হলে কিন্তু বীমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে না। অন্য যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আনুপাতিক অংশগ্রহণের নীতি। কোনো ব্যক্তি যদি তার জীবন বা সম্পদকে বিভিন্ন কোম্পানির কাছে বীমা করে থাকে তাহলে যদি সেই জীবন বা সম্পদের ক্ষতি হয় তাহলে কোম্পানি কিন্তু আনুপাতিক হারে ক্ষতিপূরণ প্রদান করবে। অর্থাৎ একটি নির্দিষ্ট কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে না, যে কোম্পানিগুলোর কাছে ওই ব্যক্তি তার জীবন বা সম্পদের বীমা করেছে সকল কোম্পানি আনুপাতিক হারে তাকে ক্ষতিপূরণ প্রদান করবে। আর এটিকেই বলা হচ্ছে আনুপাতিক অংশগ্রহণের নীতি। এবারে আমরা যে নীতিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থলাভিষিক্তকরণের নীতি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, অর্থাৎ কোনো সম্পদ যদি পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে বীমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ বীমা গ্রহীতাকে প্রদান করবে। অন্যদিকে যদি আংশিক ক্ষতিগ্রস্ত হয় কোনো সম্পদের তাহলেও কিন্তু বীমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করবে। তাহলে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় কি, আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার পর অবশিষ্ট যে সম্পত্তি থাকবে সেটির মালিকানা কার কাছে যাবে? এটির মালিকানা অবশ্যই বীমা কোম্পানির কাছে যাবে, যেহেতু সে পরিপূর্ণ ক্ষতিপূরণ প্রদান করছে। এই মালিকানা কিন্তু বীমা গ্রহীতা কখনোই উপভোগ করতে পারবে না, আর এটিকেই বলা হচ্ছে স্থলাভিষিক্তকরণের নীতি। অন্য যে নীতিটি রয়েছে সেটা হচ্ছে বিপুল সংখ্যায় পলিসি সংগ্রহের নীতি, অর্থাৎ বীমা কোম্পানি সর্বক্ষেত্রেই চাইবে বিপুল সংখ্যায় পলিসি গ্রহণ করার জন্য।
কারণ যত বেশি পলিসি সে সংগ্রহ করতে পারবে তত বেশি সে প্রিমিয়াম পাবে এবং আর্থিকভাবে সে সচ্ছল হবে, তত বেশি সে ঝুঁকি সংগ্রহ করার ক্ষমতা অর্জন করতে পারবে। আর এই ক্ষেত্রে বীমা কোম্পানি সর্বক্ষেত্রেই চাবে যাতে বিপুল সংখ্যায় সে পলিসি গ্রহণ করতে পারে। অন্য যে নীতিটি রয়েছে সেটি হচ্ছে সম্ভাব্যতার নীতি, অর্থাৎ বীমা ব্যবসায়ের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সম্ভাব্যতার উপরে ভিত্তি করে কিন্তু পরিচালিত হবে। অর্থাৎ ক্ষতি ভবিষ্যতে হতেও পারে, নাও হতে পারে। যদি সম্পদের ক্ষতি হয় তাহলে বীমা কোম্পানি সেই ক্ষতিপূরণ প্রদান করবে, আর যদি ক্ষতি না হয় তাহলে ক্ষতিপূরণ প্রদান করবে না। অর্থাৎ এটি হচ্ছে সম্ভাব্যতার উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হবে। জীবন বীমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে, অর্থাৎ ক্ষতি না হলেও অনেক ক্ষেত্রে যে প্রিমিয়াম বীমা কোম্পানি গ্রহণ করে সেটি প্রদান করতে হয়, সেটি একটি আলাদা ব্যাপার, সেটি একটি নিশ্চয়তার চুক্তি। কিন্তু সাধারণত বীমার ক্ষেত্রে সম্ভাব্যতার উপরে ভিত্তি করে এই পলিসি গ্রহণ করা হয়, অর্থাৎ ক্ষতি হলে ক্ষতি প্রদান করবে আর ক্ষতি না হলে ক্ষতিপূরণ প্রদান করবে। এবার যে নীতিটি রয়েছে সেটা হচ্ছে ঝুঁকি গ্রহণের নীতি, অর্থাৎ বীমা কোম্পানি সহনীয় মাত্রায় ঝুঁকি গ্রহণ করবে। এমন কোনো পলিসি সে গ্রহণ করবে না যেটির ঝুঁকি তার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। যেহেতু ঝুঁকি বন্টন এবং গ্রহণের ব্যাপার এখানে রয়েছে, বীমা কোম্পানি খুবই সতর্কতার সাথে এখানে বিষয়টি ডিল করবে বা পরিচালনা করবে। সে এমন ঝুঁকি গ্রহণ করবে যেই ঝুঁকি সে বহন করতে পারবে, অর্থাৎ সেই ঝুঁকির ফলে ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ সে প্রদান করার সক্ষমতা রাখে, এমন ঝুঁকি সে গ্রহণ করবে। অন্যথায় সেই পলিসি সে গ্রহণ করবে না। দ্রুত সারাদানের নীতি, জীবন বা সম্পদের যদি কোনো ক্ষতি হয় তাহলে এই যে ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণ কিন্তু বীমা কোম্পানি অবশ্যই খুব দ্রুত প্রদান করবে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, সে ক্ষতিপূরণ প্রদান করার ক্ষেত্রে যদি গড়িমসি করে বা মনে করে যে না আমি পরবর্তীতে ক্ষতিপূরণ প্রদান করব, একটু সময় যাক, তাকে আরেকটু ভোগাই, এটি কিন্তু সে করতে পারবে না। অর্থাৎ বীমা পলিসি হোল্ডারের যদি জীবন বা সম্পদের কোনো ক্ষতি হয়, এই ক্ষতি পূরণ করার ক্ষেত্রে বীমা কোম্পানি খুব দ্রুত সারাদানের ব্যবস্থা করবে, আর এটিকেই বলা হচ্ছে দ্রুত সারাদানের নীতি। ক্লাসের এই পর্যায়ে আমরা বীমার প্রকারভেদ নিয়ে আলোচনা করব, অর্থাৎ বীমাকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। প্রথমেই দেখো একটি ভাগ রয়েছে সেটি হচ্ছে জীবন বীমা, দ্বিতীয়টি রয়েছে নৌ বীমা, তৃতীয়টি রয়েছে অগ্নি বীমা, চতুর্থ যেটি রয়েছে বিবিধ বীমা। অর্থাৎ জীবন বীমা, নৌ বীমা এবং অগ্নি বীমা ছাড়া আরো কিছু বীমা রয়েছে, সেগুলোকে আমরা একত্রে বিবিধ বীমা বলতে পারি। পরবর্তী স্লাইডে আমরা এই বিবিধ বীমা, জীবন বীমা, নৌ বীমা, অগ্নি বীমা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা জীবন বীমা নিয়ে আলোচনা করব। দুর্ঘটনাজনিত কারণে অথবা অসুস্থতার কারণে কিন্তু মানুষের জীবন যে কোনো সময় ঝুঁকির সম্মুখীন হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে মানুষের জীবন কিন্তু মৃত্যু মুখে পতিত হতে পারে। আর এই যে ক্ষতি, এর প্রভাব যে কিন্তু পড়ে তার পরিবারের উপরে। কোনো ব্যক্তি তার মৃত্যুজনিত ঝুঁকি অথবা অসুস্থতাজনিত ঝুঁকি অথবা তার দুর্ঘটনাজনিত ঝুঁকির হাত থেকে বাঁচার জন্য যদি কোনো বীমা কোম্পানির কাছ থেকে কোনো পলিসি গ্রহণ করে বা বীমা পলিসি গ্রহণ করে, তখন তাকে আমরা বলি জীবন বীমা পলিসি বা জীবন বীমা। দ্বিতীয় যেটি রয়েছে সেটা হচ্ছে নৌ বীমা। আমরা জানি সমুদ্রে জাহাজে করে পণ্য আনা নেওয়া করা হয় বা এক্সপোর্ট ইম্পোর্ট বা আমদানি রপ্তানি করা হয়। এক্ষেত্রে কিন্তু জাহাজ যে কোনো সময় ঝুঁকির কবলে পড়ে, অর্থাৎ সামুদ্রিক যে ক্ষতিগুলো রয়েছে বা সামুদ্রিক যে ঝুঁকিগুলো রয়েছে, যে কোনো সময় জলোচ্ছ্বাস হতে পারে অথবা ঘূর্ণিঝড় হতে পারে, এই কারণে কিন্তু জাহাজ ডুবে যেতে পারে, অথবা জলদস্যুরা কিন্তু জাহাজে আক্রমণ করতে পারে, এতে জাহাজের ক্ষতি হতে পারে, জাহাজের পণ্যের ক্ষতি হতে পারে, অথবা জাহাজের ভাড়ার ক্ষতি হতে পারে। এই যে জাহাজের পণ্য বা জাহাজের কোনো ক্ষতি অথবা জাহাজের ভাড়ার কোনো ক্ষতি, এগুলোর হাত থেকে বাঁচার জন্য বা এই ঝুঁকির হাত থেকে বাঁচার জন্য যদি কোনো বীমা করা হয় তাহলে সেই বীমাকে আমরা বলি নৌ বীমা। অন্য যে বীমা রয়েছে সেটা হচ্ছে অগ্নি বীমা। আমরা জানি বর্তমান সময়ে মানুষ ব্যবসা বাণিজ্য করছে,
উৎপাদনমুখী অনেক প্রতিষ্ঠান করছে, সেখানে ফ্যাক্টরি রয়েছে, বিভিন্ন দাহ্য পদার্থের কারণে বা অন্য কোনো কারণে আগুন লেগে কিন্তু সেই ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এই অগ্নিজনিত কারণে যে ক্ষতি হবে সেটির কারণে কিন্তু ব্যবসার অনেক লস গুনতে হবে বা অনেক ক্ষতি গুনতে হবে ওই মালিককে। আর এই অগ্নিজনিত ক্ষতির হাত থেকে বাঁচার জন্য যদি কোনো বীমা করা হয় তাকে বলা হয় অগ্নি বীমা। 3 ধরনের বীমা এখানে আমরা দেখলাম। জীবনের ঝুঁকি এড়ানোর জন্য যেটি করা হয় সেটাকে বলা হয় জীবন বীমা। জাহাজের পণ্য বা জাহাজের ভাড়ার ক্ষতির হাত থেকে বাঁচার জন্য যে বীমা করা হয় তাকে বলা হয় নৌ বীমা। এবং ফ্যাক্টরির যে কোনো পণ্য অগ্নিজনিত কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় বা পুড়ে যায় সেটির হাত থেকে বাঁচার জন্য যে বীমা করা হয় সেটিকে বলা হয় অগ্নি বীমা। এছাড়াও বিভিন্ন বীমা রয়েছে বা বিবিধ বীমা যেগুলোকে আমরা বলতে পারি। কি কি রয়েছে দেখো, যানবাহন বীমা, অর্থাৎ আমরা প্রতিনিয়ত যে যানবাহন ব্যবহার করি, গাড়ি ব্যবহার করি, মোটরসাইকেল ব্যবহার করি, রিক্সা ভ্যান ব্যবহার করি, এগুলোরও কিন্তু বীমা করা যায়। অর্থাৎ এগুলোর মালিক যারা রয়েছে তারা যদি এই যানবাহনের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য বীমা করে সেগুলোকে আমরা বলবো যানবাহন বীমা। অন্যদিকে শস্য বীমা রয়েছে। খরার কারণে অথবা বন্যার কারণে যদি শস্যের ক্ষতি হয় সেই শস্যর ক্ষতির হাত থেকে বাঁচার জন্য যদি কৃষক বীমা করে তাহলে সেটিকে আমরা বলবো শস্য বীমা। অন্যদিকে গবাদি পশু বীমা, আমরা বিভিন্ন ধরনের গবাদি পশু লালন পালন করি, গরু রয়েছে, ছাগল রয়েছে এবং অন্যান্য যে গবাদি পশুগুলো রয়েছে সেগুলো অসুস্থ হয়ে মারা যেতে পারে বা বিভিন্ন বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই যে গবাদি পশুগুলো ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আমরা যে বীমা করব সেগুলোকে আমরা বলবো গবাদি পশু বীমা। এটিও কিন্তু বিবিধ বীমার অন্তর্ভুক্ত হবে। অন্যদিকে কলকবজা বীমা বা যন্ত্রপাতি বীমা, আমরা ফ্যাক্টরিতে অনেক সময় বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করি বা আসবাবপত্র ব্যবহার করি, সেগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে বিভিন্ন কারণে। আর এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য যে বীমা করা হয় সেগুলোকে বলা হয় কলকবজা বীমা। তাহলে এই বিবিধ বীমার অন্তর্ভুক্ত যেগুলো রয়েছে, এছাড়াও অন্যান্য বীমা রয়েছে, সেগুলো বিবিধ বীমার অন্তর্ভুক্ত থাকবে। আপাতত এই বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করলাম। বইয়ের ভেতরে তোমরা বীমার প্রকারভেদ নিয়ে যখন দেখবে বা আলোচনা করবে বা পড়বে তখন দেখবে যে আরো অনেক বীমা রয়েছে, সেগুলো তোমরা ওখানে পড়বে। কোনো সমস্যা হলে আমার সাথে আলোচনা করবে, আমি এগুলোর সমাধান করে দেব। ক্লাসের এই পর্যায়ে আমরা বীমার গুরুত্ব বা প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব, অর্থাৎ বীমা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে বা রাষ্ট্রীয়ভাবে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে বিষয়ে এখানে আলোকপাত করাই হলো মূল উদ্দেশ্য। দেখো, ব্যক্তিগত জীবনে বীমা কিভাবে প্রভাব বিস্তার করে বা প্রয়োজনীয়তা কি রকম রয়েছে সে বিষয় নিয়ে আমরা দেখব। প্রথমে সঞ্চয় সৃষ্টি, অর্থাৎ যখনই কোনো ব্যক্তি বীমা করবে বা বীমা পলিসি গ্রহণ করবে তখন সে কিন্তু প্রিমিয়াম প্রদান করতে হবে তার প্রতি মাসে বা নির্দিষ্ট সময় পর পর। আর এই যে নির্দিষ্ট সময় পর পর তার প্রিমিয়াম প্রদান করতে হবে, এই কারণে তার সঞ্চয় সৃষ্টি হওয়ার যে একটা প্রবণতা বা সঞ্চয় সৃষ্টি হওয়ার যে একটা প্রক্রিয়া সেটি কিন্তু বৃদ্ধি পাবে। অন্য যে বিষয়টি রয়েছে বিনিয়োগের সুযোগ, অর্থাৎ এই যে আমরা টাকা পয়সা বিভিন্ন ভাবে প্রতিনিয়ত খরচ করে ফেলি, যদি কোনো বীমা পলিসি করা থাকে তাহলে এখানে কিন্তু একটি বিনিয়োগের সুযোগ আমাদের রয়েছে। অর্থাৎ যে প্রিমিয়ামটি আমরা দিচ্ছি, আমাদের জীবনের বীমা যদি আমরা করি বা জীবন বীমা যদি করি তাহলে সেটি কিন্তু একটি বিনিয়োগের সুযোগ। সেখান থেকে কিন্তু আমরা নির্দিষ্ট সময় পরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পেতে পারি, অর্থাৎ লভ্যাংশ পেতে পারি, যেটাকে আমরা বোনাস হিসাবে চিহ্নিত করতে পারি। অর্থাৎ জীবন বীমার ক্ষেত্রে আমাদের বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়, অর্থাৎ আমাদের যদি ক্ষতি নাও হয় সেক্ষেত্রেও আমরা সেখান থেকে বোনাস পেতে পারবো বা লাভের সুযোগ আমাদের থাকবে। অন্য যে বিষয়টি রয়েছে বৃদ্ধ বয়সে অবলম্বন, যদি কেউ বীমা পলিসি গ্রহণ করে পরবর্তীতে বৃদ্ধ বয়সে কিন্তু সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় পর পর সে পেতে থাকবে তার মৃত্যুর আগ পর্যন্ত অথবা নির্দিষ্ট সময় পর্যন্ত। এটি ডিপেন্ড করবে পলিসির উপরে। তাহলে বীমা যদি করা থাকে তাহলে কিন্তু বৃদ্ধ বয়সে অন্যের উপরে আমাদের নির্ভরশীল হতে হবে না,
অর্থাৎ এই পলিসির উপর নির্ভরশীল হয়েই কিন্তু আমরা বৃদ্ধ বয়সে একটি অবলম্বন পেয়ে যাব, অর্থাৎ আর্থিক অবলম্বন কিন্তু আমরা এখানে পেয়ে যাব। অন্য যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মানসিক প্রশান্তি, অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে একটি মানসিকভাবে প্রশান্তি অর্জন করব যে না, আমার একটি বীমা পলিসি করা আছে, অর্থাৎ আমার জীবনের যদি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় অথবা আমার সম্পদের যদি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেখান থেকে কিন্তু আর্থিক ক্ষতিপূরণ আমার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আমার জন্য কিন্তু একটি মানসিক প্রশান্তির ব্যাপার। অন্য যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ব্যবসায়ের সম্প্রসারণের ক্ষেত্রে বীমার গুরুত্ব বা প্রয়োজনীয়তা, অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে বা সম্প্রসারণের ক্ষেত্রে কি কি গুরুত্ব, ভূমিকা বা প্রয়োজনীয়তা পালন করে বীমা, সেটি নিয়ে আলোকপাত করা। দেখো, ঝুঁকিগত প্রতিবন্ধকতা হ্রাস, অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকিগত প্রতিবন্ধকতা হ্রাস করে হচ্ছে বীমা, কারণ বীমার কারণে হচ্ছে ঝুঁকি বন্টন করা হয়, আর এই ঝুঁকি বন্টন হওয়ার কারণে বা বিভিন্ন খাতে ঝুঁকি বন্টন হওয়ার কারণে কিন্তু ঝুঁকিগত যে প্রতিবন্ধকতা ব্যবসায় রয়েছে সেটি অনেক ক্ষেত্রেই লাঘব হয়ে যায় বা দূরীভূত হয়ে যায়। অন্যটি রয়েছে বিনিয়োগে উৎসাহ সৃষ্টি। আমরা জানি যে যে প্রকল্পে বেশি ঝুঁকি থাকবে সেই প্রকল্প থেকে লাভ বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ যখন বীমা কোম্পানি এই ঝুঁকি গ্রহণ করবে তখন কিন্তু তার বিনিয়োগের উৎসাহ সৃষ্টি হবে, অর্থাৎ সেখান থেকে সে বেশি লাভ পাওয়ার তার সম্ভাবনা থাকবে। আর এই কারণেই কিন্তু বীমা বিনিয়োগের উৎসাহ সৃষ্টি করে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। অন্যদিকে বৈদেশিক ব্যবসার সম্প্রসারণের ক্ষেত্রে বা উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু বীমার গুরুত্ব রয়েছে, কারণ এই যে এক্সপোর্ট ইম্পোর্ট বা আমদানি রপ্তানির ক্ষেত্রে আমরা জাহাজ বা পণ্য ব্যবহার করি বা বিভিন্ন মাধ্যম ব্যবহার করি, আর এই জাহাজের বা পণ্যের বা ভাড়ার যে বীমা করা হয় সেটির ক্ষেত্রে কিন্তু বৈদেশিক ব্যবসার উন্নয়ন ত্বরান্বিত হয়, অর্থাৎ এই বীমার কারণেই কিন্তু বৈদেশিক ব্যবসায়ের ক্ষেত্রে সবাই আগ্রহ হয় এবং এক্সপোর্ট বেড়ে যায় অথবা ইম্পোর্ট কমে যায়, এই ব্যাপারগুলো কিন্তু পজিটিভ বা ভালো প্রভাব ফেলে ব্যবসায়ের জন্য। অন্য যে বিষয়টি রয়েছে কর্মীদের প্রণোদনা সৃষ্টি, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানের যে কর্মীরা রয়েছে তাদের জীবনের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য যে বীমা করা হয়, অর্থাৎ ওই কোম্পানির যে মালিক বীমা করে, এর কারণে কিন্তু কর্মীদের ভিতরে এক ধরনের প্রণোদনা সৃষ্টি হয় যে না, আমার জীবনের যদি কোনো ক্ষতি হয় তাহলে সেই ক্ষতিপূরণ কিন্তু আর্থিকভাবে মোকাবেলা করা যাবে, অর্থাৎ আমার যে পরিবার রয়েছে তারা কিন্তু আর্থিকভাবে সচ্ছল হতে পারবে, বা এই যে আর্থিক ক্ষতি হবে আমার জীবনের কারণে বা আমার জীবনের ঝুঁকির কারণে, সেই ক্ষতির হাত থেকে কিন্তু তারা আর্থিকভাবে বাঁচতে পারবে বা আর্থিকভাবে সাহায্য পাবে। এটি কর্মীদেরকে এক ধরনের প্রণোদনা সৃষ্টি করে এবং কাজের আগ্রহ তৈরি করে এবং এক্ষেত্রে ব্যবসার সম্প্রসারণ ত্বরান্বিত হয়। আমরা বীমার গুরুত্ব বা প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করছি, এক্ষেত্রে আমরা বীমার অর্থনৈতিক গুরুত্ব বা প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। দেখো, সঞ্চয় বৃদ্ধি। আমরা জানি যে বীমার ক্ষেত্রে যারা পলিসি হোল্ডার রয়েছে বা বীমা গ্রহীতা রয়েছে তাদের সঞ্চয় বৃদ্ধি করা হয় বা সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করা হয়, কারণ যত পলিসি তারা গ্রহণ করবে তত তারা প্রিমিয়াম প্রদান করবে এবং তাদের সঞ্চয় বৃদ্ধি পাবে। আর এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় বৃদ্ধি সেটি কিন্তু দেশের অর্থনীতির উপরে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং দেশের মানে সার্বিক যে অর্থনীতি রয়েছে সেই সার্বিক অর্থনীতির সঞ্চয় বৃদ্ধি পাবে। সরকারও কিন্তু এক্ষেত্রে আর্থিক বেনিফিটেড হবে বা আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারবে। অন্য যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মূলধন গঠন বা বিনিয়োগ বৃদ্ধি। যেহেতু এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় নিয়ে পলিসি গ্রহণ করা হবে বা বিভিন্ন কোম্পানির কাছে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র যারা পলিসি হোল্ডার রয়েছে তারা তাদের প্রিমিয়াম প্রদান করবে, এক্ষেত্রে বীমা কোম্পানি কিন্তু মূলধন গঠন করতে সক্ষম হবে। তাদের এই যে পলিসি অ্যামাউন্ট রয়েছে বা প্রিমিয়াম রয়েছে এগুলো দিয়ে তারা মূলধন গঠন করবে এবং তারা কিন্তু বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে তাদের মূলধনও বাড়াতে পারবে এবং বিনিয়োগ বৃদ্ধি করতে পারবে, এর ফলে তারা কিন্তু লাভবান হবে আর্থিকভাবে। অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে, অর্থাৎ যত বেশি বীমা কোম্পানি হবে তত বেশি কিন্তু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অর্থাৎ যখন দেশের ভিতরে বীমা ব্যবসা সম্প্রসারণ হবে বা ব্যবসায় যখন আরো বেশি বৃদ্ধি পাবে তখন নতুন নতুন বীমা কোম্পানি হবে, আর এই কোম্পানিতে কিন্তু জনগণ কিন্তু তারা তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে বা দেশের সার্বিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। অন্য যে ব্যাপার রয়েছে সেটা হলো সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে, কারণ যে বীমা কোম্পানিগুলো রয়েছে প্রতি বছর তারা নির্দিষ্ট হারে লাভ করতে থাকবে, কখনো লাভ বেশি হতে পারে কম হতে পারে সেটি অন্য ব্যাপার,
আর সরকার কিন্তু প্রতি বছর নির্দিষ্ট হারে রাজস্ব আয় পাবে, এবং যত বেশি কোম্পানি বাড়তে থাকবে সরকারের রাজস্ব আয় কিন্তু তত বাড়তে থাকবে। আর এগুলোই হচ্ছে বীমার অর্থনৈতিক প্রভাব। বীমার এবার আমরা সামাজিক গুরুত্ব বা প্রভাব নিয়ে আলোচনা করব, অর্থাৎ সামাজিকভাবে বীমার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। দেখো, সামাজিক স্বস্তি প্রতিষ্ঠা, অর্থাৎ যে ব্যক্তি বীমা পলিসি গ্রহণ করবে সামাজিকভাবে কিন্তু সে একটি স্বস্তি অর্জন করবে। কিরকম? যে আমার একটি বীমা পলিসি রয়েছে, আমি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হই বা আমার সম্পদের যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু আসলে আমার কোনো সমস্যা নেই, আমি আর্থিকভাবে সেই ক্ষতিপূরণ পাবো। এই যে একটা মানসিক প্রশান্তি, এটি কিন্তু তার সামাজিক স্বস্তি প্রতিষ্ঠা করবে, এবং এর ফলে কিন্তু সে স্বাভাবিক কার্যক্রম করতে সক্ষম হবে। অন্য যে সামাজিক গুরুত্ব রয়েছে সেটি হলো সামাজিক সচেতনতা বৃদ্ধি। যখনই একজন দেখবে যে অন্য একটি প্রতিষ্ঠান বা অন্য একজন ব্যক্তি বীমা পলিসি গ্রহণ করেছে এবং সামাজিকভাবে সে স্বস্তি অর্জন করছে, আর্থিকভাবে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য সে নিজেই চেষ্টা করেছে এবং ভবিষ্যতে তার বাঁচার সম্ভাবনাও রয়েছে, তখন কিন্তু সামাজিক যে সচেতনতা সেটি বৃদ্ধি পাবে এবং অন্যরাও আগ্রহী হবে এবং তারা কিন্তু এই বীমা পলিসি গ্রহণ করার চেষ্টা করবে। অন্য যে ব্যাপার রয়েছে বেকার সমস্যার সমাধান। বেকার সমস্যার সমাধান, সরকার যেরকম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে, আর এই কর্মসংস্থানের সৃষ্টির ফলে কিন্তু সামাজিকভাবে আমরা বেকার সমস্যার সমাধান করতে পারবো। কারণ এই পলিসি গ্রহণ করার ফলে বা এই বীমা কোম্পানি নতুন নতুন প্রতিষ্ঠিত হওয়ার ফলে কিন্তু যে বেকার সমস্যা রয়েছে আমাদের সামাজিকভাবে, শিক্ষিত বেকার যারা রয়েছে তারা কিন্তু এখানে কর্মসংস্থানের সুযোগ পাবে, এতে কিন্তু সামাজিকভাবে তারা প্রতিষ্ঠা অর্জন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধৈর্য সহকারে আমার ক্লাস উপভোগ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমার সেল নাম্বার এখানে রয়েছে এবং ইমেল অ্যাড্রেস রয়েছে, তোমরা আমার সাথে যোগাযোগ করবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস করার আহ্বান জানিয়ে আমি জহিরুল ইসলাম আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।